ভৌতিক, গা ছমছমে, রহস্যময় ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন নিশির ডাক। গল্প শুরু করার আগে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনির্বাণ বাবুর বাড়ির সামনেটায় এসেই বুকের ভেতরটা ধক করে ওঠে মদনের। সদর দরজার বাইরে ও ভিতরে কিছু মানুষ জড়ো হয়ে খুব নিচু স্বরে কী সব যেন বলা কোয়া করছে। প্রত্যেকেরই মুখে একটা বিষণ্ণতার ছায়া পড়েছে। ভিতরে বাড়ির অন্দরমহল থেকে ভেসে আসছে মেয়েদের বুক ফাটা কান্নার আওয়াজ। শিবুবাবু কি তাহলে চলে গেলেন? কাউকে জিজ্ঞাসা না করেই কথাটা বুঝতে পারল মদন। হঠাৎ অনির্বাণ বাবুর বড় ছেলে শ্রীকান্ত বাবু তাকে উদ্দেশ্য করে বললেন, আচার্য মশাইকে ওর বাড়ি থেকে একটু নিয়ে এসো তো, কেমন? পকেট থেকে টাকা বের করে মদনের দিকে বাড়িয়ে ধরলেন শ্রীকান্ত চৌধুরী। না না, টাকা পয়সা পরে হবে, এখন থাক। এই বলে রিক্সা নিয়ে আচার্য নিত্যানন্দ মহাশয়কে আনতে গেল মদন। মদনের রিক্সায় বসে আচার্য মশাই তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক কটার সময় মারা গিয়েছে? তুমি কি কিছু জানো মদন? মদনের রিক্সার সামনে একটা কুকুর এসে পড়েছিল। হর্ন বাজাতেও শেষ হল না। অগত্যা তাকে পাশ কাটিয়ে পথ করে নিতে হলো মদনকে। আচার্য মশাইয়ের কথায় জবাব দিতে একটু দেরি হলো মদনের। আজ্ঞে না আচার্য মশাই, আমি কিছুই জানি নে। তবে যেদিন শিবুবাবু কলকাতা থেকে অসুখ নিয়ে ফিরলেন, সেদিনই আমি ওনাকে এনেছিলাম স্টেশন থেকে। তারপর কলকাতার বড় ডাক্তার, তিনিও আমার রিক্সাতেই এসেছিলেন শিবুবাবুকে দেখতে। বড় ভালো ছিলেন শিবুবাবু। কি যে হয়ে গেল! হ্যাঁ আচার্য মশাই, জন্ডিস রোগ এত ভয়ঙ্কর হয়? কপালে থাকলে সবই হয় বাছা, বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন আচার্য মশাই। সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল মদনের। তার বউ তার জন্যে বাইরেটায় দাঁড়িয়েছিল। সে ফিরে টাকা পয়সা সব বউয়ের হাতে তুলে দিল। তার বউ সবিতা একটা জল ভর্তি বালতি গামছা তার হাতে দিয়ে বলল, তুমি নিত্য ঠাকুরকে বাড়িতে পৌঁছে দিয়ে এলে না গো? হ্যাঁ, তুমি কি করে জানলে?
অবাক হয়ে জিজ্ঞেস করল মদন। সবিতা হেসে বলল, তুমি আসছো না বলে আমি একটু এগিয়ে পুকুরের কাছটায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তখনই দেখলাম তুমি ওনাকে নিয়ে যাচ্ছ। মদন চুপচাপ হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসল। সবিতা তাকে খেতে দিয়ে নিজের খাবারটা নিয়ে সামনে বসল। মদন চুপ করে খাচ্ছিল। অনেকক্ষণ পর হঠাৎ বলল, জানো সবি, জ্যোতিষ ঠাকুর কি বললেন? সবিতা খাওয়া দাওয়া থামিয়ে অবাক চোখে তার দিকে তাকালো। মদন একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, নিত্যানন্দ ঠাকুরকে আমি সকালবেলা বাবুদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তখন উনি জিজ্ঞাসা করেছিলেন শিবুবাবু কটার সময় মারা গিয়েছে। তা আমি তখন বলতে পারিনি, কিন্তু এই একটু আগে যখন ওনাকে ওর বাড়িতে রেখে আসতে যাচ্ছি, তখন উনি বললেন শিবুবাবুর মৃত্যু ভালো সময়ে হয়নি, মানে দোষ লেগেছে, ওনার আত্মা মুক্তি পায়নি। মদন থেমে গেল, কিন্তু তার থমথমে মুখের দিকে তাকিয়ে সবিতা অবাক হয়ে গেল। তাই সে একটু ভয়ে ভয়েই বলল, অত বড় লোকের ছেলে, দোষ লাগলেই বা সব কিছুরই বিহিত আছে জগতে। মদন সবিতার দিকে একবার চোখ তুলে তাকালো, তারপর আবার চুপচাপ খেতে লাগলো। খানিকটা সময় কাটলো। খাওয়া যখন প্রায় শেষ, হঠাৎই মদন যেন একটু চেঁচিয়েই উঠল, আমি যে দেখেছি সবই। তার গলাটাও যেন একটু অন্যরকম শোনালো। কি কি দেখেছো তুমি? মদনের চোখ মুখ অস্বাভাবিক হয়ে উঠল। নিত্যানন্দ ঠাকুরকে বাড়িতে রেখে আমি একা ফিরছিলাম। ঠিক বাঁশ গাছটার কাছে দূর থেকে দেখলাম শিবুবাবু দাঁড়িয়ে। আমি প্রথমটায় ঠাউর করতে পারিনি, কিন্তু তারপর চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম তিনি আমাকে হাতছানি দিয়ে ডাকছিলেন। এমন সময় আমার ঠিক পিছনটায় একটা রিকশার হর্ন বাজলো, আর আমার চোখের সামনে শিবুবাবু যেন একেবারে বাতাসে মিলিয়ে গেলেন। আর সেই ঠান্ডা বাতাস আমার গায়ে ঝাপটা দিয়ে গেল। ঠিক তখনই যেন মনে হলো আমার কানে কানে কেউ বলে গেল, কি রে মদন, আমি যে কাল প্রথম ট্রেনেই কলকাতা যাব, তুই আসবি তো আমাকে পৌঁছে দিতে? সবিতা বলল, ও তোমার ভুল ধারণা। সারাদিন খেটেছ আর শুধু শিবুবাবুর কথা ভেবেছ। তারপর আচার্য মশাই অমন একখানা কথা বলেছেন, সব মিলেমিশে আর কি। সবিতা মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করল। মদনও একটু ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তাই হবে কি জানি। তখন রিকশাটার হর্নটা কে বাজাচ্ছিল? আমি তো আর পিছন ফিরে দেখিনি। সবিতা এবার সত্যিই একটু হাসল। তারপর খাওয়া দাওয়া সেরে তারা বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ খুট করে একটা শব্দে
ঘুম ভেঙে গেল সবিতার। ঘুম চোখ মেলে তাকালো সে। আধো অন্ধকারে দেখতে পেল মদন দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। ধরপড় করে উঠে পড়ল সবিতা। ও কি গো, তুমি কোথায় যাচ্ছ? শোনো শোনো, দাঁড়াও। বলতে বলতে মশারির দড়ি ছিঁড়ে বেরিয়ে এলো সবিতা। ছুটে গিয়ে পিছন থেকে ধরে ফেলল মদনকে। এখনো রাত শেষ হয়নি, আমাকে ডাকলে না কেন? এমনি করে কোথায় যাচ্ছ? এই কথা বলে তাকে ধরে একটু ঝাঁকুনি দিল সবিতা। তাতেই যেন জ্ঞান ফিরে এলো মদনের। সবিতা, আমাকে আটকাচ্ছ কেন? নিজে আমাকে ডাকছেন, আমাকে যেতেই হবে। থামো, কে তোমায় ডাকছে? কি বলছো তুমি? ওই কেউ তো এখানে নেই। শান্ত হও, এখনো ভোর হয়নি। চলো চলো, ঘরে চলো। মদন ফ্যাল করে তাকিয়ে রইল। সবিতা ধীরে ধীরে স্বামীকে ঘরে এনে বসালো। মদন বলল, জল খাবো। সবিতা জল এনে দিল। খেয়ে যেন একটু ধাতস্থ হলো মদন। এক সময় ধীরে ধীরে বলতে শুরু করলো, জানো সবি, শিবুবাবু এসেছিলেন ঠিক ওই জানালাটার বাইরে। আমার নাম ধরে ডাকলেন। কি ঠান্ডা আর গমগমে তার গলা। আমাকে তিনি স্পষ্ট করে যেন বললেন, আয় মদন আয়, আমার হোস্টেল আজ থেকে খুলছে। ভোরের ট্রেন ধরতে হবে, আমায় পৌঁছে দিবি চল। আয়, আমার সঙ্গে আয়। তিনি হাতছানি দিতে দিতে পিছিয়ে যেতে লাগলেন, আর আমিও ওনার পিছু পিছু যেতে লাগলাম। সবিতা বলল, তুমি ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়ো, আজ আর বেরিও না। আমি পরে নিত্য ঠাকুরের কাছ থেকে তাবিজ চেয়ে আনবো, সেটা ধারণ করে তারপরে বেরিও। আচার্য নিত্যানন্দ ঠাকুরের কাছ থেকে সবিতার আনা তাবিজ ধারণ করে মদন বেশ ভালোই আছে। আর কোনো অস্বাভাবিক দৃশ্য তাকে দেখতে হয় না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।